ক্রাইম ব্রাঞ্চের এসিপি আগোসে, যার নাম শুনলেও ক্রিমিনালরা ভয়ে কাঁপে, হঠাৎ এক বিকালে তাকে কেউ কল দিয়ে বলে আজ সে কয়েকজনকে নৃশংসভাবে খুন করবে, আর কেউ তাকে আটকাতেও পারবে না। আগোসে এই কলকে নিছক ফাজলামি মনে করলেও সেই রাতেই পাওয়া যায় এক পুলিশ অফিসারের ঝুলন্ত মরদেহ, আর এরপরেই শহরের এক এক প্রান্তে পাওয়া যায় এক এক অফিসারের লাশ। খুনি প্রতিবারই খুন করার আগে আগোসেকে আগাম জানিয়ে দিলেও কেউ কোনোভাবেই খুনিকে ধরতে পারে না। কে এই খুনি? ক্রিসমাসের আগের রাতের মতো এমন খুশির মুহূর্তে হঠাৎ সে কেনই বা মৃত্যুর এই খেলা শুরু করলো, আর কেনই বা সে বেছে বেছে পুলিশ অফিসারকেই খুন করছে? আর এই সব কিছুর সাথে আগোসেরই বা কি সম্পর্ক? এ কি কোনো সাইকোর উৎপাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অতীতের এমন এক পাপ যা কেউ কখনো দুঃস্বপ্নেও ভাববে না? এমনই ভরপুর রোম্যান্স, অকল্পনীয় সব টুইস্ট আর রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব মালাং আনলিশ দ্য ম্যাডনেস। গোয়ার এক হাই সিকিউরিটি জেল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎই জোরে সাইরেন বাজতে এক কয়েদি পাশের সেলের আরেক কয়েদিকে দেখিয়ে একটা লাল ব্রেসলেট নিয়ে বের হয়। শান্ত স্বভাবের এই কয়েদির নাম আদভেদ। আদভেদ সেই ব্রেসলেট নেওয়ার জন্য সেই কয়েদি সহ তার সঙ্গীদেরকে মেরে একদম শুইয়ে দেয়। ব্রেসলেটটা হাতে পেতেই আদভেদ এমন ভাবে ব্রেসলেটটা দেখে যেন সাধারণ সুতার এই ব্রেসলেটে তার জীবন আটকে আছে। ব্রেসলেটটা হাতে পড়ে আদভেদ জোরে চিৎকার করতে থাকে। আসলে কে এই আদভেদ? সে জেলে আসলো কিভাবে? আর এই ব্রেসলেটেই বা এমন কি আছে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে বেশ আগে। 24 ডিসেম্বর বিকাল 5:10। এক লোক এক বারের ওয়াশরুমে বসে ড্রিঙ্কস করছে। লোকটা নেশার ঘরে বের হয়ে বেসুরে গলায় চিৎকার করে গান গাইতে থাকে। বারের মালিক টনি তার এই গান দেখে খুশিতে লাফাচ্ছে। লোকটা টনির কাছে এসে বলে, তুই তো হ্যাভি চালাক, বাইরে ফ্যামিলি বার লিখে ভেতরে ড্রাগসের পুরো রাজ্য খুলে ভালো মানুষকেও ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছিস। এমনকি তোর কথা পুলিশকে বলে দিবে বলে তুই ফিরোজকেও মেরে ফেলেছিস, তাই না? বাইরে কনস্টেবল বোরাক চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই ভেতর থেকে গুলির আওয়াজ পেতেই সে ভয়ে এসে দেখে তার সিনিয়র আগোসে টনিকে মেরে ফেলেছে। আগোসে বোরাককে বলে, গতকাল রেডে পাওয়া বন্দুক এর হাতে দিবি আর ফিঙ্গারপ্রিন্টটা মুছে ফেলবি। আগোসে বার থেকে বের হতেই আদভেদ কল দিয়ে বলে একটা খুনের রিপোর্ট করব। আগোসে বিরক্ত হয়ে বলে, তোমার এলাকার পুলিশকে কল দাও, আমাকে বলে লাভ নেই। আদভেদ গম্ভীর কণ্ঠে বলে, খুন এখনো হয়নি, তবে কিছুক্ষণ পর হবে। এই রাত অনেক লম্বা হতে যাচ্ছে। হ্যাপি সলিস্টিস বলেই কল কেটে দেয়। এদিকে অফিসার মাইকেল আর তার স্ত্রী তেরেসা পুরো পরিবারের সাথে খেতে বসেছে, কিন্তু তেরেসার মুখ দেখে বোঝাই যাচ্ছে তার আর মাইকেলের সম্পর্ক বিশেষ ভালো যাচ্ছে না। তেরেসার মা বাচ্চা নেওয়ার কথা বললে তেরেসা প্রচুর রেগে মাইকেলের দিকে তাকায়। তখনই তেরেসার ফোনে কারোর মেসেজ আসলে তেরেসা ফোন নিয়ে কিচেনে চলে যায়। তেরেসার আচরণ সন্দেহজনক মনে হলে মাইকেলও তার পিছু পিছু আসে। তেরেসা ফোনে কি যেন টাইপ করে কেক নিয়ে চলে যায়, তবে ফোনটা ভুলে সেখানেই রেখে যায়। মাইকেল ফোন চেক করে দেখে তেরেসা বলেছে, আমি মাইকেলকে এখনো কিছু বলিনি। অপর পাশ থেকে রিপ্লাই আসে, আমি কিছু জানি না, আজই তোমাকে নিতে আসবো। মাইকেলের আর বুঝতে বাকি থাকে না তেরেসার অন্য কারোর সাথে সম্পর্ক চলছে। তখনই তেরেসা আসলে মাইকেল বলে, কিছু কথা ছিল। তেরেসা শোনার জন্য দাঁড়ালে তখনই মাইকেলের টিম চলে আসে। তেরেসা বুঝে যায় বরাবরের মতো আজও তেরেসার জন্য মাইকেলের কাছে কোনো সময় নেই। মাইকেল তীব্র অপরাধ বোধে মাথা নামিয়ে বের হয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, এটা সবসময় মনে রেখো যে আমি তোমাকে ভালোবাসি তেরেসা। ঠিক 7:02 মাইকেল তার টিম নিয়ে ক্রাইম স্পটে পৌঁছালে মাইকেলের জুনিয়র পান্ডে বলে, মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন, দেখে মনে হচ্ছে চুরি করতে এসেছিল, ধরা পড়ায় খুন করে চলে গেছে। লাশকে এভাবে উল্টা ঝুলন্ত অবস্থায় দেখে মাইকেল বলে, এটা কোনো চুরির কেস না, কারণ চোর কখনোই লাশ এভাবে ঝুলিয়ে রাখে না। খুনি ঠান্ডা মাথায় খুন করেছে। পান্ডে বলে, ভিকটিমের নাম ভিক্টর ফার্নস, স্পেশাল সেলের ডিএসপি। ভিক্টর আপনার ডিপার্টমেন্টেই কাজ করত। মাইকেল বলে, জানি, কারণ ভিক্টর আমার বন্ধু ছিল। পান্ডে বলে, ক্রাইম স্পটে যেই পরিমাণের ভাঙাচোরা দেখেছি মনে হচ্ছে 3 থেকে 4 জন মিলে কাজটা করেছে। আগোসে হঠাৎ এসে বলে, 3-4 জন না, বরং একজনেরই কাজ। তবে তোমরা আবার এসব বাইরে বলতে চেও না, লোকজন তোমাদের উপরই হাসবে। মাইকেল রেগে বলে, ভিক্টর আমাদের
ডিপার্টমেন্টের, তাই কেসটা আমাদের। এখানে ক্রাইম ব্রাঞ্চের কোনো দরকার নেই। আগোশে হাসতে হাসতে বলে, খুনি খুনটা করার আগে আমাকে কল দিয়েছিল, ভাবলাম দেখে আসি কেউ মজা করলো নাকি। এখন দেখছি সত্যি সত্যি কেসটা সিরিয়াস, আর আমি চ্যালেঞ্জ একটু বেশিই পছন্দ করি। মাইকেল রেগে তাকিয়ে বলে, কেসটা আমি সলভ করব, তাই তুমি দূরে থাকলেই ভালো হয়। আগোশে শয়তানের মতো হেসে বলে, যাকে এত সাধারণ খুনি মনে করছো সে আসলে মানুষ রূপী রাক্ষস, যে মানুষকে নির্মমভাবে খুন করার আগে দ্বিতীয়বার ভাবে না। দেখা যায় কিছুক্ষণ আগে আদ্বেদ লাল হুডি পরে লাথি দিয়ে ভিক্টরের দরজা ভেঙে ঘরে ঢোকে। ভিক্টরকে মেরে একটা আস্ত চেয়ার ভেঙে তার ভাঙা হাতল ভিক্টরের হাতে ঢুকিয়ে দেয়। ভিক্টর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সিরিঞ্জে কিছু দিয়ে সেটা ভিক্টরের গলায় পুশ করে দেয়। তারপর ভিক্টরকে দড়িতে বেঁধে দড়ির অপর পাশ ধরে মেঝেতে টানতে টানতে কাঁচ ভেঙে নিচে নেমে দড়ি ধরে টান দিতেই ভিক্টর উল্টা হয়ে ঝুলতে থাকে। আগোশে বলে, যদি মনে করো এটাই শেষ তাহলে ভুল ভাবছো, খেলা তো কেবল শুরু, কারণ এই নৃশংস সাইকো এত জলদি থামবে না, আর এই রাত খুব লম্বা হতে যাচ্ছে। ভিক্টরকে খুন করে আদ্বেদ গম্ভীরভাবে হাঁটতে হাঁটতে তার হাতের ব্রেসলেটের একটা নট খুলে দেয়। এ যেন ভয়ানক প্রতিশোধের খেলা শুরুর নীরব ইঙ্গিত। গল্প চলে আসে 5 বছর আগে। পরীর মতো সুন্দর দেখতে এই মেয়েটার নাম সারা। সারা তার ল্যাপটপ মোবাইল এক ভিক্ষুককে দিয়ে ছোট্ট ট্রলি ব্যাগ নিয়ে দুনিয়া ঘুরতে বের হয়ে পড়ে, যেন সে দুনিয়ার কোনো মায়ায় নিজেকে আর আটকে রাখতে চায় না। সোজা এয়ারপোর্ট এসে দেখে গোয়ার প্লেন একটু পরেই উড়াল দিবে, তাই তাতেই উঠে পড়ে। অপরদিকে আদ্বেদ তার পারিবারিক ছবি ময়লাওয়ালাকে দিয়ে তার ক্যামেরা আর বাকি সব জিনিস নিয়ে গোয়ার উদ্দেশ্যে বের হয়। রাতে গোয়ার সবচেয়ে বড় ডিজে পার্টিতে এসে আদ্বেদ বেশ এনজয় করছে। আকাশে রং বেরঙের আতশবাজি দেখে এগিয়ে সেটা দেখতে গেলেই হঠাৎ তার সাথে সারার ধাক্কা লাগে। সারার মিষ্টি হাসি দেখতেই আদ্বেদ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতেই থাকে। তখনই পুলিশের রেড পড়লে আদ্বেদ পাশের বেড়া টপকে বের হতে গেলে দেখে সারা তার দিকে হাত বাড়িয়ে আছে। উপায় না পেয়ে সারাকে হাত ধরে টেনে উঠিয়ে জলদি বাইকে উঠে সারাকে নিয়ে বের হয়ে যায়। আদ্বেদ তো ভয়ে কাঁপছে, আর সারা চিলমোড়া জিজ্ঞেস করে, পুলিশকে এখানে রোজ রেড দেয়? আদ্বেদ বলে, কেউ মনে হয় পুলিশকে বলেছে পার্টিতে ড্রাগ সেল হচ্ছে, তাই রেড পড়েছে। সারা বলে, কেবল তো 10টা বাজে, চলো আশেপাশে কোনো পার্টিতে যাই। সামনেই এক লোক থেকে লোকেশন নিয়ে দুজন চলে আসে এক বিশাল বড় পার্টিতে। আদ্বেদ একটু সাইডে গেলেই সারাকে দেখে জেসি নামের এক ফরেইনার অবাক হয়ে সারাকে দেখে তার কাছে ডাকে। সাথে সাথে আদ্বেদ আসলে জেসি জিজ্ঞেস করে, তোমরা কি কাপল? সারা জীবন একসাথে থাকার ওয়াদা করেছো? আদ্বেদকে অবাক করে দিয়ে সারা বলে, এখনো সিদ্ধান্ত নেইনি। জেসি দেখে খুশি হয়ে বলে, সারা জীবন এভাবেই সাথে থেকো, বলেই হাসতে হাসতে চলে যায়। সারা রাত এই দুইজন পার্টি এনজয় করতে থাকে। সকালে আদ্বেদের ঘুম ভাঙতেই ট্রেন থেকে বের হতেই দেখে সারা সমুদ্রের কিনারে বসে ব্রেসলেটের নট খোলার চেষ্টা করছে। আদ্বেদ সেই নট খুলতে খুলতে বলে, এটা কি স্পেশাল কিছু? সারা বলে, এই লাল সুতা মানে আমি, আর এর উপর যতগুলো গিট দেওয়া আছে সেগুলো হলো আমার ভয়, যে ভয়কে আমি হারাতে চাই। এক একটা ভয় হারালে এক একটা নট খুলবো, যেমন কোনো অচেনা কারোর সাথে সময় কাটানো। আদ্বেদ হেসে বলে, তার মানে আমি এই সুতার একটা প্যাচ ছিলাম? সারা হেসে বলে, হ্যাঁ, তবে আমি সেই সবকিছু করতে চাই যা আমি জীবনে এখনো পর্যন্ত করিনি। তা তোমার ব্যাপারে বলো। আদ্বেদ বলে, আমি গোয়াতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, এরপর আমি গোকানায় যাব, এরপর নর্থে টোস নামের একটা জায়গা আছে সেখানে যাব, আলাদা আলাদা জায়গায় গিয়ে নতুন নতুন মানুষদের সাথে দেখা করব। তারা বলে, ভালোই প্ল্যান করেছো, বলে আদ্বেদকে জড়িয়ে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। আদ্বেদ কি মনে করে যেন পেছন থেকে তার মোবাইল নাম্বার বলতে গেলে সারা বলে, আমার কাছে কোনো ফোন নেই। আদ্বেদ বলে, আমার নাম আদ্বেদ। সারাও তার নাম বলে চলে যায়। আদ্বেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনের কথাই ভাবছে। তখনই জেসি বাইক নিয়ে সেখানে আসে। আদ্বেদ জেসির কাছে আসলে জেসি একটা ড্রাগ আর ইঞ্জেকশন ধরিয়ে দেয়। 24 ডিসেম্বর সন্ধ্যা 7টা। মাইকেল হেডকোয়ার্টারকে জানায়, পোস্টমর্টমে জানা গেছে ভিকটিমকে ফ্লাকা নামের ড্রাগের ওভারডোজ দেওয়া হয়েছিল। একজন ডিলারের সন্ধান পাওয়া গেছে যার নাম নিকোলাস, সে আমাদের কাছারিতেই আছে। মাইকেল কথা বলতে বলতে ক্যামেরায় দেখে আগৌসে নিকোলাসের ছেলে ঢুকে গেছে। নিকোলাস বলে, আমি হিন্দি জানি না, শুধু ইংলিশই পারি। আগৌসে হেসে তার বন্দুক টেবিলে রেখে ইশারা করতেই বোরাক সবাইকে নিয়ে বেরিয়ে যায়। পান্ডে বাইরে আসতেই মাইকেল তার দিকে রেগে তাকায়। বোরাক হাসতে হাসতেই ক্যামেরাটা বন্ধ করে দেয়। এদিকে নিকোলাস আগৌসেকে বলে, আমাকে বন্দুকের ভয় দেখিয়ে লাভ নেই। হঠাৎই ভেতর থেকে নিকোলাসের চিৎকার শুনে মাইকেল দৌড়ে এসে আগৌসেকে বলে, সিস্টেম ফলো করো। কিন্তু আগৌসে নিকোলাসকে একের পর এক থাপ্পড় মারতেই থাকে। শেষে মাইকেল উপায় না পেয়ে আগৌসের কপালে বন্দুক তাক করে। আগৌসে নিকোলাসের গলা আরো জোরে চেপে বলে, পারলে গুলি করো আমাকে। মাইকেল একটা ফাঁকা গুলি করে। এসব দেখে নিকোলাস ভয়ে বলে, একটা মেয়ে এসে নিয়ে গেছে, এক্সট্রা
এক্সট্রা টাকাও দিয়েছিল। মেয়েটার মাথায় লম্বা কোকড়া চুল আর শরীরে ট্যাটু ছিল। সেল থেকে বাইরে এসে মাইকেল পুরো টিমকে বলে, আমরা একটা মেয়েকে খুঁজছি, তার চুল লাল আর শরীরে ট্যাটু আছে, আমাদের সব খবরীদেরকে কাজে লাগিয়ে দাও। মাইকেল পান্ডেকে বলে, কন্ট্রোল রুমকে ইনফর্ম করো, ভিক্টোরিয়া সোসাইটি থেকে যে ফুটেজ পাওয়া গেছে সেখানে কেউ কোনো লাল হুডি পরা কাউকে দেখেছে কিনা চেক করো। এদিকে আগেও সে বাইরে এসে হাসতে হাসতে বলে, প্রথমে বলেছিল হিন্দি পারে না, এখন তো দেখি মারাঠিও বলতে পারে। বলেই কিথের কাছে আসলে কিথ বলে, আমরা ক্রিমিনালকে ততক্ষণ ট্রেস করতে পারবো না যতক্ষণ তার ডিভাইস অন না হচ্ছে। মাইকেল কিথকে একটা নম্বর দিয়ে বলে, এই নম্বরের সব ডিটেলস আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ব্যাপারটা অনেক পার্সোনাল। এসব দেখে আগেও সে বলে, আমাদের চাকরিটা কি অদ্ভুত তাই না, পার্সোনাল লাইফের 12টা বেজে যায়। কিন্তু সত্যি তো এটাই যে ক্রিমিনালকে অ্যারেস্ট করে কেস শেষ হয়, কিন্তু ক্রিমিনাল কখনো শেষ হয় না, সে আবারও কোনো একদিন শত্রু হয়ে ফিরে আসে, যেমনটা ভিক্টরের সাথে হয়েছে। নিশ্চয়ই এই খুনি ভিক্টরের কোনো পুরনো শত্রু হবে। মাইকেল বলে, আমার বন্ধু অবশ্যই ন্যায় বিচার পাবে। আগোসে বলে, এসব ন্যায়টাই দিয়ে কিছুই হবে না। মাইকেল বলে, তাহলে কি বদলা নিতে হবে? সবসময় একটা কথা মনে রাখবে, প্রতিশোধ দিতে গেলে সবসময় দুইটা কবর খুঁড়তে হয়, তার মধ্যে একটা হয় নিজের জন্য। ঠিক তখনই আগোসের ফোনে কল আসে। কিথ বলে, আপনার কাছে খুনির নম্বর থেকেই কল আসছে। আগোসে কল রিসিভ করতেই আদভেদ বলে, ড্রাগ সাপ্লাইয়ের কাছ থেকে কিছু পাবেন না, শুধু শুধু সময় নষ্ট করছেন। মাইকেল দ্রুত হেডফোনটা কানে দেয়। আগোসে বলে, আমি জানি না তুমি কে আর কি চাও, তবে এটা জানো না যে আমি কে, আর আমি তোমার মতো খেলোয়াড়ের সাথে কি কি করতে পারি। আদভেদ বলে, এনকাউন্টার করবেন তাই তো, তবে আমি কে সেটা খুঁজে বের করার কাজটা আপনার, কিন্তু আমি কি চাই সেটা আমি আপনাকে বলছি, আমার আরো একজন অফিসারের দরকার। বলেই কল কেটে দেয়। আদভেদের কথা শুনে মাইকেল বেশ অবাক হয়ে যায়। কিথ বলে, লোকেশন পাঞ্জিমে দেখাচ্ছে, কিন্তু সেখানে তো ক্রিসমাস কার্নিভাল চলছে, প্রায় অর্ধেক পুলিশ ফোর্স তো সেখানে ডিউটিতে আছে। পাঞ্জিমের কার্নিভালে লাল হুডি পরা আদভেদ ভিড়ের সাথে তার মতোই লাল হুডি পরা সবার সাথে মিশে কঙ্কালের মাস্ক পরে নেয়, যেন কেউ তাকে চিনতে না পারে। আগেও সে দ্রুত বাইক নিয়ে কার্নিভালের দিকে যাচ্ছে। কার্নিভালের মাঝে এক অফিসার এসে গাড়ি থেকে নামে। সে নামার সাথে সাথেই ওয়াকিটকিতে বলা হয় সাসপেক্ট রেড হুডিতে আছে, তবে আফসোস সেই অফিসার কিছু শুনতেই পায় না। কার্নিভালে এক ওয়াকিটকিতে বলে, কার্নিভালে একজন কিলার আছে যার টার্গেট কোন অফিসার, তাই সবাই অ্যালার্ট থাকুন। এদিকে সেই অফিসার কার্নিভালে তার স্ত্রী আর ছেলেকে দেখে এগিয়ে যেতে গেলেই আদভেদ আচমকাই তাকে টেনে একটা গোডাউনে নিয়ে আসে। এদিকে মাইকেল তার ফোর্স নিয়ে কার্নিভালের দিকে যাচ্ছে। অফিসার আদভেদকে রেগে বলে, তুমি জানো না আমি কে? আমি একজন পুলিশ অফিসার, আর তোমার এমন হাল করব যে নিজেকে চিনতেও পারবে না। আদভেদ মাস্ক খুলে বলে, এবার তো তোমার দেখার পালা, বলে অফিসারকে একের পর এক মারতেই থাকে। এদিকে সবাই কার্নিভালে পৌঁছে গেছে। আগেও সে এদিকে ওদিকে খুঁজেই চলছে। মাইকেল কার্নিভালে আসতেই সেই অফিসারের ছেলেটা দূর থেকে মাইকেলকে আঙ্কেল বলে ডাকে। মাইকেলের তখনই সন্দেহ হয় হয়তো তার বন্ধু নিতিনই কিলারের পরবর্তী টার্গেট। এদিকে আগেও সে দেখে একটা কুকুর বারবার ঘেউ ঘেউ করছে। এদিকে নিতিন কাকুতি মিনতি করে বলে, আমার ফ্যামিলি আছে, আমাকে ছেড়ে দাও। আদভেদ বলে, কিন্তু আমার তো কোনো ফ্যামিলি নেই, বলেই তাকে পশুর মতো মারতে মারতে সে ইঞ্জেকশন নিয়ে তার দিকে এগিয়ে যায়। এদিকে আগেও সে কুকুরের কাছে যেতেই গোডাউনের জানালা ভেঙে নিতিনের লাশ উপরে বের হয়ে আসে। আগেও সে লাশের কারণে শুধুমাত্র আদভেদের চোখ দেখতে পায়, যেই চোখে জমানো রাগ আর প্রতিশোধের নেশা ভরা। আদভেদ হুডি পরে সেখান থেকে পালাতে গেলেই আগেও সে তার পিছু নেয়। এদিকে মাইকেল সেখানে এসে দ্রুত অ্যাম্বুলেন্সকে খবর দেয়। আগেও সে আদভেদকে ফলো করতে করতে সামনে তাকাতেই হতবাক হয়ে যায়, কারণ সবাই স্যান্টা ক্লসের মুখোশ আর লাল ড্রেস পরা। সবাইকে তার দিকে এগিয়ে আসতে দেখে আগেও সে আদভেদকে খুঁজতে থাকে, তবে সে জানেও না আদভেদ একদম তার গা ঘেঁষেই বেরিয়ে গেছে। যাওয়ার সময় স্যান্টার মুখোশটা ফেলে চলে গেলে আগেও সে রেগে পায়ের কাছে সেই মুখোশ পেয়ে পা দিয়ে পিষতে থাকে। আদভেদ ভিড়ের মাঝে হারিয়ে আবারও অতীতের কথা ভাবছে। সারার সাথে আদভেদের আবারও দেখা হয়। পেছনে আদভেদকে দেখে সারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে কই যেন চলে যাবে। আদভেদ বলে, ভেবে দেখলাম যাওয়ার আগে তোমার হাতের সুতার প্যাচগুলা খুলে যায়। এসব ভাবতে ভাবতেই আদভেদ সারার ব্রেসলেটের আর একটা নট খুলে দেয়। সেদিন আদভেদ আর সারা মাঠের মাঝ থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। আদভেদ জিজ্ঞেস করে, তুমি গোয়া কার সাথে এসেছো? সারা বলে, আমি একাই এসেছি। আর তোমার গল্পটা কি? আদভেদ কোনো উত্তর না দিয়েই সামনে গিয়ে বলে, জায়গাটা খুব সুন্দর, তবে সাবধান, পড়ে যেতে পারো। সারা বলে, আমার তো উঁচুতে বেশি ভয় লাগে। আদভেদ বলে, এত উপর থেকে তো আমারও ভয় লাগে। সারা আদভেদের হাত ধরে বলে, এখন আর ভয় লাগবে না, বলেই সে আদভেদকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। সারা পানি থেকে উঠে বলে, এখন আর ভয় লাগবে না। এরপর তারা এভাবে আর একবার ঝাঁপ দেয়, সাথে সাথেই তাদের
তাদের ভয়ও শেষ হয়ে যায়। আদ্বৈত সারার হাতের ব্যান্ডে একটা নট খুলে দেয়। এরপর তারা একসাথে সেই সব অ্যাডভেঞ্চার করতে থাকে যেটা তারা জীবনে কখনো করবে বলে কল্পনাও করেনি। কখনো পানির উপরে গ্লাইডিং করে তো কখনো পানির নিচে। সারা আর আদ্বৈত একটা সুন্দর রিসোর্টে উঠলে সারা আদ্বৈতকে বলে, আমার বাবা মা বিদেশে গিয়েছিল ভালো একটা জীবন কাটানোর জন্য। সারা জীবন অনেক কাজ করেছে কিন্তু নিজেদের জন্য কোনো সময়ই ছিল না, আর এভাবেই একদিন তারা মারা যায়। তখন আমি ভাবলাম এত টাকা দিয়ে কি হবে যদি শেষমেশ জীবনটা না থাকে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার জীবনে অনেকগুলো সুন্দর সুন্দর মেমোরি জড়ো করব। এসব বলতে বলতেই সারা জিজ্ঞেস করে, তা তোমার পরিবারে কে কে আছে? আদ্বৈত বলে, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এই তো। সারা বলে, তুমি অনেক সুন্দরভাবে কথা ঘোরাতে পারো। বলে ক্যামেরা হাতে নিয়ে বলে, আজ আমরা একটা প্রমিস করব, আমরা শুধুমাত্র নিজেদের জন্য বাঁচবো, না থাকবে কোনো পরিবার, না বন্ধু, না কোনো পিছুটান। আদ্বৈত সারাকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর থেকেই নিজেদের মতো স্বাধীনভাবে জীবন কাটাতে থাকে আর রোজ নতুন নতুন অ্যাডভেঞ্চার করতে থাকে। এভাবে সারা দিন অ্যাডভেঞ্চার আর রাতে পার্টি। হঠাৎ এক পার্টির মাঝে জেসি আচমকায় কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। আদ্বৈত আর সারা দ্রুত জেসির কাছে আসে। জেসি ইশারা করলে সারা জেসির কোমরে বাঁধা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে। আদ্বৈত দ্রুত জেসিকে ইঞ্জেকশন পুশ করতেই জেসি বুক ভরে নিঃশ্বাস নেয়। সারা আর আদ্বৈত জেসির সাথে দেখা করতে আসলে তার জীবন বাঁচানোর জন্য জেসি তাদেরকে ধন্যবাদ দেয়। আদ্বৈত অবাক হয়ে বলে, তুমি আসলে কোন ধরনের পাগল যে ড্রাগস এর ওভারডোজ নিয়ে আবার তারই অ্যান্টিডোট নিয়ে ঘোরো? জেসি বলে, কি আর করব, আমার খেয়াল রাখার মতো তো কেউ নেই, তাই নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। সারা বলে, আমরা সবাই তো আছি, আর মিকা কোথায়? জেসি বলে, মিকা আসলে আমার ক্লায়েন্ট ছিল, এসব ড্রাগ পাওয়ার জন্য আমি নিজেকে বেঁচে দেই। তোমাদের দুজনের মতো আমিও 2 বছর আগে গোয়া এসেছিলাম, হাতে কিছু টাকা আর অনেক আত্মবিশ্বাস ছিল, কিন্তু যখন টাকা শেষ হয়ে যায় তখন কনফিডেন্সও একা একাই শেষ হয়ে যায়। এখন এই নেশার দুনিয়াটাই আমার জীবন হয়ে গেছে। আমি জানি এই নেশা আমাকে একদিন মেরে ফেলবে, আমি শুধু পাগলের মতো দৌড়ে যাচ্ছি। জেসির এসব কথা শুনে দুইজনেরই অনেক খারাপ লাগে। জেসিকে দেখে বিচে আসলে সারা মনমরা হয়ে বলে, জেসি ঠিকই বলেছে, আমরা সবাই জীবনে অনেক স্বাধীনতা চাই কিন্তু কখনোই শান্তি চাই না। আদ্বৈত সারাকে জিজ্ঞেস করে, তোমার জন্য শান্তির সংজ্ঞা কি? সারা বলে, হয়তো বাবা মায়ের সাথে নিজের বাসায় ক্রিসমাস পালন। আমার বাবা প্রতি বছর ক্রিসমাসে মায়ের জন্য একই সারপ্রাইজ প্ল্যান করত। আমরা সবাই একসাথে ক্রিসমাস ট্রি সাজাতাম। বাবা আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসতো। বাবা মা একসাথে সারা রাত পুরনো হিন্দি গানে ডান্স করতো। খুবই সিম্পল জিনিস, কিন্তু সবকিছুর মধ্যে একটা পরিপূর্ণতা ছিল। হয়তো ওটাই আমার জীবনে শান্তি। আদ্বৈত বলে, চলো আমার সাথে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তারা একটা বাসার সামনে থামে। আদ্বৈত গেট টপকে ভেতরে যেতে গেলে সারা বলে, আমরা এভাবে মানুষের ঘরে ঢুকতে পারি না। আদ্বৈত বলে, লাইফ একটা চয়েস, হয়তো হ্যাঁ নয়তো না, তুমি তো বলেছিলে। বলেই হাতে গিয়ে দিলে সারা তার হাত ধরে ভেতরে আসে। আদ্বৈত এই বাসার মইকে ক্রিসমাস ট্রি বানিয়ে সাজায়। সারা একটা লেহেঙ্গা পরে আসে, তবে আদ্বৈতকে কোডের সাথে হাফ প্যান্ট পরতে দেখে সারা তার হাসি থামাতেই পারে না। কিন্তু আদ্বৈত সারাকে দেখে চোখ ফেরাতেই পারছে না। সারার বাবা মায়ের মতো দুইজন পুরনো হিন্দি গান ছেড়ে এই ক্রিসমাস এনজয় করতে থাকে। আদ্বৈত সারার হাতের একটা বাঁধন খুলে দেয়। এসব ভাবতে ভাবতেই আদ্বৈত মন খারাপ করে হাঁটছে। রাত 8:28 বাজে। পান্ডে আগোশেকে জানায়, আমরা সেই সব পুলিশ কেস ক্রস চেক করে দেখেছি যেগুলোতে ভিক্টর আর নিতিন মিলে সলভ করেছে। সেরকম একটাই কেস আছে, আর এই টিমে আরেকজন অফিসার ছিল যার নাম যাদব। এরা সবাই মিলে 24 ডিসেম্বরের রাতে কেসটা সলভ করেছিল, যেখানে একটা ছেলেকে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। ছেলেটার নাম আদ্বৈত। জেলে জেসি নামের মেয়েটাই তার সাথে একবার দেখা করতে এসেছিল। পান্ডে বলে, আমি জেসির বাসায় তল্লাশি করেছি কিন্তু কিছুই পাইনি। এইদিকে নিতিনের লাশ অ্যাম্বুলেন্সে তোলা হলে নিতিনের স্ত্রী আর তার ছেলে তাকে ছুটে দেখতে আসে। আগোশে পান্ডেকে বলে, এই দুটা ছবি সব থানায় পাঠিয়ে দাও। এদিকে একজন নিউজ রিপোর্টার বারবার নিতিনের লাশের ছবি তোলার চেষ্টা করলে মাইকেল তাকে ক্যামেরা নামাতে বলে। রিপোর্টার ক্যামেরা না নামালে মাইকেল একজন কনস্টেবলকে দিয়ে তার ক্যামেরা ছিনিয়ে নিতে বলে। কনস্টেবল ক্যামেরা ছিনিয়ে নিলে রিপোর্টার বলে, পুলিশ বলে কি যা ইচ্ছা তাই করবে নাকি? এত সাহস থাকলে বাসায় গিয়ে স্ত্রীকে সেই রাগ দেখাও। কথাটা শুনে মাইকেল প্রচন্ড রেগে তাকে টেনে এনে মারতে থাকে। আগসে কোনো মতে মাইকেলকে থামিয়ে পান্ডেকে বলে, সবাইকে এখান থেকে বের করে দাও। মাইকেল তখনও রাগে ফুঁসছে। মাইকেল আগসেকে বলে, সরি, আমি আমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। নিতিন আমার
বন্ধু ছিল। আগেও সে মাইকেলকে বলে তুমি বাসায় যাও, বাকিটা আমি সামলে নিব। এক কনস্টেবল এসে বলে ইন্সপেক্টর যাদব প্রতি ক্রিসমাসে স্টেডিয়ামে খেলা দেখতে যায়। স্টেডিয়ামে তখন ফুটবল ম্যাচ চলছে। আদ্বৈত তার লাল হুডিতে নিজেকে মুড়িয়ে স্টেডিয়ামে ঢুকে আর চোখে তাকিয়ে দেখে যাদব হেভি আনন্দে ম্যাচ দেখছে। ঠিক তখনই যাদবের কাছে কল আসলে সে স্টেডিয়ামের বাইরে একটা ফাঁকা জায়গায় আসে। হঠাৎই পিছনে ঘুরে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তুমি আজই জেল থেকে ছাড়া পেয়ে আমাদের সবাইকে একদম শেষ করে দিবে? বলার সাথে সাথেই পেছন থেকে কালো পোশাকে অনেকগুলো অফিসার বেরিয়ে আসে। মাইকেল হঠাৎ খেয়াল করে তার পেছনে জেসি আছে, তাই সে গাড়ি ঘুরিয়ে জেসিকে ফলো করতে থাকে। যাদব বলে বেচারা আদ্বৈত হয়তো ভয়ই পেয়ে গেছে। ঠিক তখনই আলো বন্ধ হয়ে যায়। এরপর একের পর এক গুলি চলতে থাকে। আদ্বৈত সবাইকে মেরে পানির লাইন লিক করে দেয়। এদিকে আগোশে তার টিম নিয়ে স্টেডিয়ামে চলে আসে। আদ্বৈত একে একে সবাইকে মারতে থাকে। যাদব দৌড়াতে দৌড়াতে ছাদে চলে আসে। আদ্বৈত তাকে মারতে মারতে একদম কিনারায় নিয়ে আসে। যাদব বাঁচার জন্য কাকুতি মিনতি করতে থাকলে আদ্বৈত তার কোনো কথা না শুনেই তাকে নিচে ফেলে দেয়। সাথে সাথেই পান্ডেদার টিম নিয়ে ছাদে এসে আদ্বৈতের পিছু করতে থাকে, কিন্তু আদ্বৈত লাফ দিয়ে অন্য বিল্ডিং এ চলে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। মাইকেল জেসিকে ফলো করতে করতে জেসি সিক্রেট বেসে চলে আসে। জেসি দ্রুত দরজা আটকে তার সামনে একটা ভারী জিনিস রেখে দেয়, যেন কোনোভাবেই মাইকেল দরজা ভেঙে ভেতরে ঢুকতে না পারে। দ্রুত দরজার উপরে কেরোসিন ছিটিয়ে দেয়। অন্যদিকে আগোশে চুপচাপ বেসমেন্টের পার্কিং লটে গাড়ি নিয়ে বসে আছে। আদ্বৈত হুডি খুলে বের হতেই দেখে আগোশে গাড়ি নিয়ে তারই অপেক্ষায় বসে আছে। আগোশে গাড়ি নিয়ে এগিয়ে আসলে আদ্বৈত কোনো মতে গাড়ির উপরে উঠে সরে যায়। এদিকে মাইকেল বারবার দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখে জেসি কেরোসিন দিয়ে দেওয়ালে থাকা পুরো প্ল্যান চার্টে আগুন দিয়ে দিচ্ছে। জেসি হ্যারিকেন ছুড়ে পুরোটা জ্বালিয়ে দেয়। মাইকেলকে মারতে গেলে মাইকেল উল্টা তাকে নিচে ফেলে দেয়। মাইকেল অবাক হয়ে বোর্ডের দিকে তাকাতেই দেখে সেখানে তার বন্ধুদের নাম লেখা, তারা কখন কোথায় যায় সব লেখা। এদিকে আগোশে গাড়ি থেকে নেমে আজ কি রাত কই আনে কো হ্যারে বাবা গান গাইতে গাইতে আদ্বৈতকে মারতে থাকে। আগোশে বলে গান শেষ রাতও শেষ বলেই বন্দুক বের করে হাসতে হাসতে দেখে আদ্বৈতের চোখে মুখে কোনো ভয় নেই। আগোশে অবাক হয়ে যায়। এদিকে মাইকেল বোর্ডে তার আর আগোশের ছবি দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকে। আগোশে খেয়াল করে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সবাই এক এক করে পার্কিং দিয়ে বের হচ্ছে। এই ভিড়ের সুযোগ নিয়ে আদ্বৈত না পালিয়ে উল্টা সবাই চলে গেলে আদ্বৈত হাত বেঁধে হাঁটু গেড়ে বসে রহস্যময় সুরে বলে রাত এত তাড়াতাড়ি শেষ হবে না, এখনো তো অনেক কিছু বাকি। জেসি হেসে মাইকেলকে বলে ও সবাইকে একদম শেষ করে দিবে। পুলিশ আদ্বৈতকে গ্রেফতার করলেও আদ্বৈত হ্যাপি সলিস্টিস বলে শয়তানি এক হাসি দেয়। ফায়ার সার্ভিস এসে মাইকেলকে আগুন থেকে বের করে। মাইকেল পান্ডেকে কল দিয়ে একটা নম্বর ট্রেস করতে বলে পান্ডে জানায় আদ্বৈতকে পুলিশ গ্রেফতার করেছে। ঘড়িতে রাত 10:47। ফুল সিকিউরিটি দিয়ে আদ্বৈতকে নিয়ে যাওয়া হচ্ছে। আগোশে বলে এই আদ্বৈত সারেন্ডার করলো কেন? মনেই করতে পারছি না যে একে আমি কোথায় যেন দেখেছি। এদিকে আদ্বৈত মনে করে সারার কথা। একদিন সারা জানতে পারে সে প্রেগন্যান্ট, তাই পার্টিতে চুপচাপ বসে আছে। আদ্বৈত ডান্স করতে থাকলেও সারা সেখানে যায় না। হঠাৎ আগোশের মেয়ে বানি আগোশের সাথে ফোনে কথা বলতে বলতে সারার সামনে এসে দাঁড়ায়। আগোশে বানিকে বাসায় ফিরে যেতে বলে, কারণ তার এখনো 18 বছর বয়স হয়নি। বানি বলে আমি কোনো ছোট বাচ্চা না, আমাকে আমার মতো জীবন কাটাতে দাও বলেই রেগে কল কেটে দেয়। সারা পেছনে বসে এই সব কথা শুনেছে। বাবার সাথে খারাপ ভাবে কথা বলায় বানির খুব খারাপ লাগে, তাই ভিডিও অন করে বাবার কাছে ক্ষমা চেয়ে বলে অনেক বেশি বলে ফেলেছি, কিন্তু তুমিও কম নাকি? ভিডিওতে বানির পেছনে সারাকেও দেখা যায়। আগোশে বানিকে মেসেজ করতে গেলে পান্ডে এসে বলে ওয়েবসাইট ড্রাগ ডিলার নাইজেলের খোঁজ পেয়েছি। তখনই বানির ভিডিও আসলে আগোশে বানির ভিডিও না দেখেই রেড দিতে বেরিয়ে পড়ে। আদ্বৈত সারাকে ড্রিঙ্কস এর বোতল দিলে সারা মানা করে দেয়। সারাকে এমন চুপচাপ দেখে আদ্বৈত জিজ্ঞেস করে কি হয়েছে। সারা বলে আমি প্রেগন্যান্ট। এমন কথা শুনে আদ্বৈত হতবাক হয়ে যায়। আদ্বৈতের গোমরা মুখ দেখে সারা হেসে বলে চিন্তা করো না, আমরা এর কোনো ব্যবস্থা করে ফেলবো। কিছুক্ষণ পর আগোশে পার্টিতে আসলে এক লোক নাইজেলকে বলে ওই দেখ পুলিশ এসেছে। নাইজেল ভয়ে তাড়াতাড়ি করে সামনে সারাকে পেয়ে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আগোশেও বন্দুক তাক করলে আদ্বৈত একবার নাইজেলকে তো আর একবার আগোশেকে বলে কেউ যেন গুলি না চালায়, কারণ তার শুধু সারাকে নিয়ে ভয় হচ্ছে। নাইজেলকে লাফালাফি করতে দেখে আগোশে গুলি চালিয়ে দেয়। নাইজেলও পাল্টা গুলি চালায়। নাইজেল সারাকে ছেড়ে দৌড়ে পালায়। সাথে সাথেই সারা মাটিতে লুটিয়ে পড়লে আদ্বৈত দৌড়ে গিয়ে সারাকে ধরে। আগোশে নাইজেলকে সেখানেই গুলি করে মেরে আদ্বৈতের দিকে তাকিয়ে দেখে সারা একদম ঠিক আছে, কিন্তু গুলিটা গিয়ে লেগেছে বানির বুকের ঠিক মাঝে। বাবাকে দেখে বানি মাটিতে লুটিয়ে পড়লে আগোশে
দৌড়ে গিয়ে মেয়েকে আগলে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এত ছোট মেয়ের এমন নির্মম মৃত্যু দেখে সারা ট্রমায় চলে যায়। বাণীর কথা আর আগোশের আর্তনাদ সে কোনোভাবেই ভুলতে পারছে না। তার বারবার নিজের বাবা মায়ের কথা মনে পড়ে। পরের দিন সারা বারান্দায় বসে কান্না করছে। আদ্বৈত পাশে বসলে সারা বলে, আমি সবসময় ভাবতাম বাবা মা তাদের ইচ্ছা মতো জীবন কাটায়নি, কিন্তু সেটা কেন করেনি তা কখনো জানার চেষ্টাই করিনি। আজ বুঝতে পারলাম তারা আমার জন্য নিজেদের সব সুখ স্যাক্রিফাইস করেছিল যেন আমি আমার জীবনে নিজের মতো বাঁচতে পারি। আমি আমার বাচ্চাকে মারতে পারবো না। আদ্বৈত বুঝে উঠতে পারে না তার কি বলা উচিত। আদ্বৈত এবার সত্যি চিন্তায় পড়ে যায়। সারা সকালে ঘুম থেকে উঠে দেখে আদ্বৈত তার পাশে নেই। টেবিলে আদ্বৈতের ক্যামেরা। সারা জলদি বাইরে গিয়ে দেখে আদ্বৈত কোথাও নেই। আদ্বৈত আসলে দায়িত্ব নেওয়ার ভয়ে পালিয়ে গেছে। আগের দুনিয়া ভ্রমণের প্ল্যান অনুযায়ী কাশ্মীরে নতুন এক গ্রুপের সাথে জয়েন হয়, কিন্তু মনে মনে সারা আর তার সাথে কাটানো মুহূর্তগুলোকে খুব মিস করতে থাকে। প্রতিটা মুহূর্তে তার বারবার সারাকেই মনে পড়ে। এদিকে আগসীয় মেয়ের শোকে সারা দিন নেশায় বুঁদ হয়ে থাকে, আসামিদের পাগলের মতো মারতে থাকে। আদ্বৈত তার নতুন পার্টনারের মধ্যে বারবার সারাকেই খুঁজছে। আকাশে আতশবাজি দেখে আদ্বৈত আর সারা দুই জায়গা থেকে আকাশের দিকে তাকিয়ে মন মরা হয়ে দেখতে থাকে। এই আতশবাজি একদিন তাদেরকে একসাথে করেছিল, আর আজ তারা দুজনই একা। একদিন সকালে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আদ্বৈত হঠাৎ তার বন্ধু নাকুলকে দেখে ছুটে তার কাছে যায়। নাকুল প্রচুর রেগে কষে এক চড় মারে। দুই বন্ধু গল্প করতে বসলে আদ্বৈত বলে, সরি বললাম তো, আর কত শোনাবি। নাকুল রেগে বলে, আমার বিয়েতে কেন আসিসনি? আদ্বৈত বলে, আমার বাবা মাকে তো দাওয়াত দিয়েছিলে, আমার আর কি দরকার। নাকুল বলে, ওরা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে, ভদ্রতার খাতিরে বলেছিলাম, সত্যি সত্যি আসবে কে জানতো। তোর এমন কেন মনে হয় যে সব সম্পর্কই তোর বাবা আর মায়ের মতো ভেঙে যাবে? আদ্বৈত বলে, এসব কথা বাদ দে, তোর বিবাহিত জীবন কেমন কাটছে? নাকুল বলে, আর বলিস না, অফিসে কাজের প্রেশার আর বাসায় স্ট্রিট টর্চার। তার আবদার রাতে ডিনার একসাথে করতে হবে, কাজই তো শেষ করতে পারি না, কিভাবে একসাথে ডিনার করব? প্রতি জিনিসে কৈফিয়ত দেওয়া লাগে। মাঝে মাঝে মনে হয় হোস্টেল লাইফটাই ভালো ছিল, কাউকে জবাবদিহি করতে হতো না। আমি ভাবছি বাচ্চা হলে কি করব। সাথে সাথে আদ্বৈতের মুখের হাসি মলিন হয়ে যায়। আদ্বৈত বলে, তাহলে ছেড়ে দে। নাকুল বলে, আরে বোকা, আমি তো একটা ইটে ঘেরা ফ্ল্যাট কিনেছিলাম, সেটাকে একটা পরিপূর্ণ বাসা আর শান্তি জায়গা বানিয়েছে আমার স্ত্রী, চল ওর সাথে তোকে পরিচয় করিয়ে দিব। বলে বাসায় আসলে নাকুলের স্ত্রী রাগ করেছে দেখে নাকুল তাকে হাক করে রাগ ভাঙাতেই তার মন গলে যায়। এদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে আদ্বৈত বুঝতে পারে সারা তার শান্তির জায়গা, যেটা সে দুনিয়ার কোনো কোনায় কোনোদিনও পাবে না। সম্পর্কের আসল মর্ম বুঝতে পেরে আদ্বৈত নাকুলকে জড়িয়ে বলে, ধন্যবাদ, তুই সব সময় আমাকে সঠিক পথ দেখাস, বলেই দৌড় দেয়। নাকুল জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? আদ্বৈত বলে, আমার বাসায় ফিরে যাচ্ছি। প্রথম ফ্লাইট নিয়েই সোজা গোয়া চলে আসে। রিসোর্টে সারাকে না পেয়ে তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। আগেও সে নেশায় মত্ত হয়ে বাণীর ভিডিও দেখছে। জুম করলেই পেছনে সারাকে লক্ষ্য করে। আদ্বৈত জেসির বাসায় গিয়ে জোরে জোরে দরজা ধাক্কায়, যে জেসি সারার কোনো খবর জানে কিনা, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ নেই। আদ্বৈত চলে যেতে গেলে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার শব্দ পেয়ে আদ্বৈত দরজাটা ভেঙে ফেলে। গল্প চলে আসে বর্তমানে। রাত 11:09 বাজে। আদ্বৈতকে থানায় আনা হয়। এক অফিসার মাইকেলকে বলে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, স্টেডিয়ামের অপোজিট পাশের পাওয়ার অফ ছিল, তাই কোনো সিসিটিভি ফুটেজ বা ফিঙ্গারপ্রিন্ট নেই। জেসির বাসায়ও কিছুই নেই, চার্জটি লেখার মতো কিছুই নেই। কোর্ট থেকে বড় জোর 2 দিন রিমান্ডের অনুমতি দিতে পারে। বলতে গেলে আমাদের কাছে কিছুই নেই। মাইকেল বলে, তার মানে কাল সকালে আদ্বৈত জেলের বাইরে থাকবে? অফিসার বলে, একটা উপায় আছে, যদি আদ্বৈত নিজে স্বীকার করে। আগসে বলে, এসবের দরকার নেই, 3 জন অফিসারকে খুন করেছে, ওকে তো গুলি করে এনকাউন্টার করব, ব্যাস গল্প শেষ। মাইকেল জিজ্ঞেস করে, ওকে মারার এত তাড়া কিসের? আদ্বৈত তার পাপের শাস্তি পাবে, স্বীকারোক্তিও দিবে, গ্যারান্টি আমি দিচ্ছি। আগসে রেগে চেয়ারে লাথি মেরে বলে, কনফেশন দিয়ে কি করব? এই ধরনের ক্রাইম করার জন্য বছরের পর বছর ধরে প্ল্যানিং করা লাগে, আর কেউ এই জন্য ক্রাইম করে না যে শেষে গিয়ে চুপচাপ সব স্বীকার করে নিবে। বলেই ওয়াশরুমে চলে যায়। মাইকেল একা আদ্বৈতের সাথে কথা বলার জন্য এসে আদ্বৈত উল্টা জিজ্ঞেস করে, কেন? গল্প চলে আসে অতীতে। মাইকেলের বিয়ের আগে মাইকেলের বন্ধুদের সাথে জিমে এক্সারসাইজ করতে এসেছে। মাইকেলের বন্ধু ভিক্টরকে নিয়ে তার বাকি বন্ধুরা মজা করছে। সেখানে একটা মেয়েকে দেখে দুইজন তার পিছু যেতে গেলে ভিক্টর বলে, কোথায় যাচ্ছিস? তোরা তো বিবাহিত। তারা আরো উল্টা বলে, তুই বল তোর লাগবে কিনা। 64 নম্বর গলিতে বাসা, মেয়েটার নাম জেসি। বিয়ের আগে নিজেকে যাচাই কর, তাহলে বিয়ের পর স্ত্রীকে খুশি রাখতে পারবি, না হলে তোর স্ত্রী সবার সামনে গিয়ে চিৎকার করে বলবে আমার স্বামী অযোগ্য। মাইকেল এসব কথা শুনে
শুনে রাগে ফুঁসতে থাকে, তবে কাউকে সেটা বুঝতে দেয় না। রাতে মাইকেল তেরেসার বাসার সামনে এসে দাঁড়ায়। তখনও তার মাথার মধ্যে বন্ধুদের সেসব কথাই ঘুরছে। তেরেসা এসে বলে, বাসার ভেতরে সবাই শুধুমাত্র তোমারই প্রশংসা করছে যে মাইকেল অনেক স্মার্ট আর ইন্টেলিজেন্ট। মাইকেল প্রথমে খুশি হলেও তেরেসা যখনই তার কাছাকাছি আসার চেষ্টা করে, মাইকেল তাকে আটকে বলে এসব বিয়ের পরে হবে। তেরেসা মাইকেলকে আদর্শ মানুষ ভেবে খুশি হয়ে চলে যায়। মাইকেল জাদাবকে কল দিয়ে জেসির ঠিকানা নেয়। এদিকে সারা জেসির বাসায় এসেছে। সারা বলে ক্রিসমাসের ছুটির কারণে সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আর আমার পক্ষে ওই রিসোর্টে থাকাও সম্ভব না। জেসি বলে সমস্যা নেই, আসলে ওই রিসোর্টে তোমার এত মেমোরি আছে যে তুমি ওখানে থাকলে তোমার দম বন্ধ হয়ে যেত, তবে আমাকে ভালো একটা কাজ করার সুযোগ দিয়েছো, এটাই অনেক। জেসি বলে এত বড় খুশির খবর, আমাদের তো সেলিব্রেট করা উচিত বলে ড্রিঙ্কস নিতে বাইরে চলে যায়। তখনই সেখানে মাইকেল আসে। হুডি পরে মুখ ঢেকে চুপচাপ ভেতরে এসে বসলে সারা টেরও পায় না। কিছুক্ষণ পর পেছনে তাকালে মাইকেলকে এভাবে দেখে জিজ্ঞেস করে, কি চাই আপনার? মাইকেল টাকা টেবিলে রেখে বলে, যা করার জলদি কর। সারা বলে, আপনি ওকে ভুল বুঝছেন। মাইকেল তার কথায় পাত্তা না দিয়ে আরো টাকা দিয়ে বলে, তোর মতো মেয়েদের ভালো করে চিনি। সারা রেগে বলে, এখান থেকে এখনই বের হয়ে যান। মাইকেল টাকা নিয়ে বের হতে গেলেই সারা রেগে বলে, মেয়েদের সম্মান দিতে জানে না, আবার নিজেকে পুরুষ বলে দাবি করে। ব্যাস, সাথে সাথেই মাইকেলের আতে ঘা লাগে। প্রচুর রেগে দরজা লাগিয়ে সারার দিকে তেড়ে গিয়ে কষে চর মেরে মাথা চেপে মেরে বলে, বল কি বলি তুই আমাকে? সারার ঠোঁট কেটে রক্ত পড়ছে। ব্যথায় সারা কান্না করতে থাকে। সারাকে এভাবে কান্না করতে দেখে মাইকেলের হঠাৎ হুঁশ ফেরে। তীব্র অপরাধ বোধে এক কোনায় মাথা চেপে বসে তেরেসা আর তার বন্ধুদের কথা মনে করতে করতে বলে, কেউ এসব জানে না। সারা ভয়ে ভয়ে বলে, আমি কাউকে বলবো না। মাইকেল বলে, কি বলবি না তুই? যে আমি আসলে বাবা হতে পারবো না তাই বলবি? সারা দৌড়ে পালাতে গেলে মাইকেল তাকে আটকে গলা চেপে ধরে। তখনই সেখানে আদবেদ এসে দরজা ধাক্কায়। সারার গলা চেপে ধরায় সারা কোনো শব্দ করতে পারে না। আদবেদ চলে যেতে গেলে সারা ল্যাম্প ফেলে দেয়। ভেতরের শব্দ পেয়ে দরজা ভেঙে ভেতরে এসে দেখে মাইকেল সারার গলা চেপে ধরে আছে। মাইকেল আদবেদকে দেখে সারাকে ছেড়ে আদবেদের দিকে তেড়ে যায়। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এক পর্যায়ে মাইকেল ভাঙা কাঁচ দিয়ে আদবেদকে মারতে গেলে পেছন থেকে সারা এসে বোতল দিয়ে জোরে বাড়ি মারে। মাইকেল অজ্ঞান হয়ে যায়। সারা কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে ভিক্টরকে জেসির ঠিকানা দিয়ে বলা হয় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনেই জাদাফ ছিল। ভিলা 64 শুনে ভয়ে সে ভিক্টরের সাথে সেদিকে রওনা দেয়। ভিক্টর আদবেদ আর সারাকে জিজ্ঞেস করে, এসব কিভাবে হয়েছে? আদবেদ বলে, একে চিনি না, হুট করেই বাসায় ঢুকে পড়েছিল, সারাকে মারতে চেয়েছিল, তখনই এসব হয়। জাদাফ নিতিনকে কল করে আসতে বলে। ভিক্টর সারা আর আদবেদকে বলে স্টেটমেন্ট নেওয়ার জন্য থানায় যেতে হবে। দুজনকে প্রিজন ভ্যানে উঠানো হয়। সারা কান্না করতেই আছে, কিন্তু কিছুই বলছে না। আদবেদের চোখেও পানি। আদবেদ বলে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, সবসময় সম্পর্ক ভাঙতে দেখেছি, তাই আমি নিজেও সম্পর্ক থেকে দূরে পালিয়েছি। ভাবতাম কষ্ট পাওয়ার থেকে সম্পর্কে না জন্মটাই ভালো, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। সারা পেটে হাত দিয়ে বলে, বলো আমাদের ছেড়ে যাবে না, বলে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। এক ব্রিজের উপরে আচমকায় গাড়ি থামিয়ে ভিক্টর আদবেদকে টেনে নামিয়ে পশুর মতো মারতে মারতে বলে, বল আর কমপ্লেন করবি? সারা থেকে আটকাতে গেলে ভিক্টর সারাকে ধরে রাখে। যাদব আদবেদকে বেঘোরে মারছে। সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে সারা নিজেকে কোন রকমে ছাড়িয়ে সাহায্যের জন্য গাড়ি থামায়, কিন্তু সেই গাড়ি থেকে শয়তান মাইকেল নেমে আসে। সারা চমকে গিয়ে পেছনে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। মাইকেল প্রচুর রেগে সারাকে জোরে জোরে চড় মারতে থাকে। আদবেদ সারার কাছে যেতে গেলে ভিক্টর আর যাদব তাকে মারতে মারতে আদবেদের হাত পা মচকে দেয়। ব্যথায় আদবেদ আর উঠতে পারে না। ভিক্টর এসে মাইকেলকে বলে, আপনার আসা কি দরকার ছিল? মাইকেল বলে, ও আমার সম্পর্কে কি বলেছে? ভিক্টর বলে, কিছুই বলেনি, আপনি গাড়িতে বসেন। নিতিন বলে, ওই বাসার কিছু এভিডেন্স গাড়িতে আছে, একটা ড্রাগসও পেয়েছি, যাদব দৌড়ে গিয়ে নিয়ে আয়। সারা আর আদবেদ অসাড় হয়ে রাস্তার উপর পড়ে একে অপরকে অসহায়ের মতো দেখছে। গাড়ি থেকে হাই ডোজের ড্রাগ এনে মাইকেলকে দিয়ে বলে, এদের হালকা ডোজ দিলে এরা মাদকাসক্ত প্রমাণ হয়ে যাবে, তাহলে এদের কথা পুলিশ কোর্ট কেউই বিশ্বাস করবে না। যাদব সারাকে শক্ত করে ধরলে মাইকেল তার গলায় ইঞ্জেকশনের সুই ঢুকিয়ে দেয়। এতটা ব্যথা সত্ত্বেও আদবেদ সারার কাছে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সারা কাকুতি মিনতি করে বলে, আমি প্রেগনেন্ট, কিন্তু নিষ্ঠুর মাইকেলের তবুও মন গলে না। যাদব চিৎকার করে বলে, এত বেশি দিস না, এ মরে যাবে। কে শোনে কার কথা? এত হ্যাভি ডোজ চাওয়ার সাথে সাথেই সারা অচেতন হয়ে পড়ে যায়। ক্রিসমাসের সময় হয়ে গেলে আকাশে আতশবাজিতে ভরে যায়। মাইকেল সারার দিকে তাকিয়ে শয়তানি এক হাসি দিয়ে বলে, হ্যাপি সলিস্টিস। ভিক্টর বলে, ক্রিসমাস পার্টি শেষ করে সবাই এই পথ দিয়ে যাবে, এখন আমরা কি করব?
মাইকেল বলে ক্রাইম স্পট কিভাবে ক্লিন করতে হয় তা তো নিশ্চয়ই জানো, বলেই চলে যায়। আদ্বেত কোনো রকমে খুঁড়িয়ে সারার কাছে এসে সারার হুঁশ ফেরানোর চেষ্টা করে, কিন্তু ড্রাগ ওভারডোজের কারণে সারা নিস্তেজ হয়ে পড়ে থাকে। শুধু কোনো রকমে আদ্বেতকে একটু ছুঁয়ে দেখে, সাথে সাথেই নিতিন আদ্বেতকে লাথি মেরে ফেলে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যায়। যাদব সারাকে উঠাতেই সারা শেষ একবার তার ভালোবাসার মানুষটাকে ছলো ছলো চোখে প্রাণ ভরে দেখে নেয়। যাদব জলযন্ত্র সারাকে নদীতে ছুঁড়ে ফেলে দেয়। নিতিন আদ্বেতকে হালকা ডোজের ইঞ্জেকশন পুশ করে। এত বড় জঘন্য ক্রাইম করার পর মাইকেল হাসি খুশি ভাবে তেরেসাকে বিয়ে করে। অপরদিকে আদ্বেতকে জেলে নিয়ে ঝুলিয়ে পিটিয়ে অমানসিক নির্যাতন করে কনফেশন লেটারে তার হাতের ছাপ নিয়ে নেয়। আদালত থেকে অবৈধ ড্রাগস নেওয়ার জন্য আদ্বেতকে 5 বছরের কারাদণ্ড দেয়। সারা আর তার অনাগত সন্তানকে হারিয়ে আদ্বেত এক জীবন্ত লাশে পরিণত হয়। এদিকে মাইকেল বিয়ে করেও শান্তিতে নেই। তেরেসা তার কাছে যেতে গেলেই নানা বাহানা দিয়ে সরে যায়। গল্প চলে আসে বর্তমানে। মাইকেল বলে সবার কনফেশন আমি নেই, কিন্তু আমার কনফেশন কেউ নিতে পারে না। আমি তখন অনেক ছোট, বাবা নেশা করে এসে মাকে রোজ মারতো, কিন্তু মাঝখান থেকে ক্ষতিটা আমার হতো। মা তার সব রাগ আমার উপর ঝাড়তো, আমাকে বলতো পুরো পুরুষ জাতিটাই খারাপ, সব পুরুষই এক। এই কথা শুনতে শুনতে আমার মধ্যে পুরুষ মানুষটাই মারা গেছে। ভয় মানুষের উপর অনেক প্রভাব ফেলে, কারোর মনে তো কারোর ব্রেনে। সবসময় ভয় থাকতাম যদি কেউ আমার সত্য জেনে যায় তাহলে কি হবে, কিন্তু একদিন সব ভয় কাটিয়ে সিদ্ধান্ত নেই আর ভয়ে ভয়ে থাকবো না। যা নেই তা নিয়ে আফসোসও নেই। এই জন্য পুলিশের ট্রেনিং নিয়ে বড় অফিসার হয়ে যায়, কারণ পুলিশকে কেউ কখনোই প্রশ্ন করবে না। বিয়ে করি সাধারণ এক ক্যাথলিক মেয়েকে। স্ত্রী ভাবে সমস্যাটা হয়তো তারই মধ্যে। এই দেশের লাখো লাখো মহিলা এটাই ভাবে, কিন্তু সমস্যাটা হয়ে যায় তখন যখন তোর সারা এক দেখাতেই আমার এই সত্য জেনে গিয়েছিল। যদি সারা সবাইকে বলে দিত তাহলে আমার এত বছরের বানানো ইমেজ নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে ওকে মারতে হলো। তবে আজকে আমি আরেকজনকে মেরেছি, জানিস সে কে? জেসি। ওই মুহূর্তে ওর চিৎকার আহাজারি শুনে মনে হয়েছিল আমি চাইলে সব পারি। ছোটবেলায় মায়ের অত্যাচার মাইকেলকে এক সাইকো বানিয়ে দিয়েছে। মাইকেল বলে এই কেসের 4 জন সাক্ষী। ড্রাগস দিতে না পারায় এদিকে আগোশের তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। চোখে মুখে পানি দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। মাইকেল বলে 3 জনকে তুই মেরে ফেলেছিস, 4 নম্বর হলো তুই। তোকে মারার জন্য আগোশের তো হাত পা চুলকাচ্ছে, তাই চুপচাপ সাইন করে জেলে যা, তোর জীবনটা এ যাত্রায় বেঁচে যাবে। জানিস তুই আমি আগোশের সবাই একই রকম, সবাই খুনি, কিন্তু পার্থক্য একটাই, তোরা 2 জন কাউকে মেরে তৃপ্তি পাস না, কিন্তু আমি পাই। সারা আর জেসিকে আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। এই কথা শোনার পর আদ্বেত রেগে মাইকেলের উপরে অ্যাটাক করলে মাইকেল বলে এটাই তো চাচ্ছিলাম। বাইরে থেকে পুলিশরা দৌড়ে এসে আদ্বেতকে সরিয়ে নিয়ে যায়। মাইকেল হাসতে হাসতে লকআপ থেকে বের হয়, কারণ তার প্ল্যান ঠিক মতোই কাজ করেছে। ওয়াশরুমে এসে আগোশেকে বলে তুমি ঠিকই বলেছিলে, ওকে সিস্টেম না বরং তুমিই শাস্তি দিবে, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো। আগোশে বলে সব পুলিশকে বাসায় পাঠিয়ে দাও, ওকে এমন মৃত্যু দিব যে মরার পরও বলবে আগোশেকে কল দেওয়াটা উচিত হয়নি, বলেই শয়তানের মতো হেসে দেয়। মাইকেলকে বলে বাসায় গিয়ে স্ত্রীর সাথে ঝগড়াটা মিটিয়ে নাও। মাইকেল যাওয়ার সময় আগোশেকে বলে হ্যাপি সলিস্টিস। এই কথাটা শোনা মাত্রই আগোশের মনে পড়ে আদ্বেত সব সময় তাকে এই একটা কথা বলতো। মাইকেল সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে চলে যায়। রাত 11:29। থানার সব পুলিশ বাসায় চলে যায়। আগোশে বসে বাণীর ভিডিও দেখছে। পেছনে সারাকে দেখে তার সেদিনের কথা মনে পড়ে যায়। আগোশের মনে পড়ে সেদিন আদ্বেত সারার জন্য চিৎকার করছিল। বোরাক আগোশেকে বলে ওকে গাড়িতে তুলেছি। আগোশে জিজ্ঞেস করে হ্যাপি সলিটারির মানে কি? বোরাক বলে সলিটারি না সলিস্টিস। ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে যারা ক্যাথলিক খ্রিস্টান তারা এই শব্দটা ব্যবহার করে। আমাদের মাইকেল স্যারও তো ক্যাথলিক। এদিকে বাসায় এসে মাইকেল বিয়ার নিয়ে বসে। তেরেসা ব্যাগ গুছিয়ে নিয়ে এসে টেবিলে চাবি রেখে বলে আমি ডিভোর্স চাই, আমার জীবনে একজন আছে। মাইকেল বলে কে এসে? চার্লস। গত 6 মাসে আননোন নম্বর থেকে কল আর 3000-এরও বেশি মেসেজ করেছো। তেরেসা হতবাক হয়ে যায়। মাইকেল বলে গত 6 মাস ধরে তুমি আমাকে ধোকা দিয়ে আবার ওর সাথেই চলে যাচ্ছ, আর এখন আমাকে এসে বলছো তুমি ডিভোর্স চাও। ও তোমাকে নিতে আসছে তাই না? গাড়ি চালাতে চালাতে আগোশে আদ্বেতকে জিজ্ঞেস করে সলিটারি না সলিস্টিস কি যেন বলিস? আদ্বেত মুচকি হেসে বলে অবশেষে সঠিক প্রশ্নটাই করলেন। আগোশে রেগে বলে যা বলবি জলদি বল, কারণ এটাই তোর শেষ সুযোগ। শয়তানি এক হাসি দিয়ে আদ্বেত বলে বলার জন্য তো অনেক কিছু আছে, তবে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। মাইকেল হঠাৎই দরজা আটকে পিছু ফিরে বলে চার্লস খবরদার এদিকে এগোবি না। তেরেসা অবাক হয়ে তাকিয়ে দেখে সেখানে তো মাইকেল আর সে ছাড়া কেউ নেই। তেরেসা মাইকেলের দিকে তাকাতেই মাইকেল পাশ থেকে ওয়াইনের বোতল নিয়ে মাথায় ফাটায়। ভয়ে তেরেসা চিৎকার করে ওঠে। মাইকেলের মাথা ফেটে রক্ত পড়ছে। তেরেসা প্রচুর
ভয় পেয়ে যায় আর মাইকেল ঠান্ডা মাথার সাইকোর মতো মাথায় হাত দিয়ে বলে, চার্লস তুই কি পাগল হয়ে গেছিস? তেরেসা আমাকে ভালোবাসে, খবরদার ওকে টাচ করবি না। বলতে বলতে আচমকাই তেরেসার পেটে জোরে এক ঘুষি দেয়। তেরেসা মেঝেতে পড়ে ব্যথায় কুকাতে থাকলে মাইকেল কান্নার অভিনয় করে বলে, চার্লস তুই তেরেসাকে মারছিস কেন? তোর কি মনে হয় তুই তেরেসাকে মেরে বেঁচে যাবি? তোকে কিন্তু আমি ছাড়বো না। বলে পেছনের কাচের আলমারিতে গিয়ে আছড়ে পড়ে আলমারি ভেঙে ফেলে। তেরেসা কান্না করতে থাকলে মাইকেল শয়তানের মতো হেসে বলে, পুলিশকে বিশ্বাস করাতে হলে চার্লসের গল্প তো বানাতে হবে, তাই না? আগো সে আতবেথে গাড়ি থেকে টেনে নামিয়ে বলে, 5 বছর আগে পুলিশ তোকে এই ব্রিজের উপর থেকে অ্যারেস্ট করেছিল, তাই না? যেখান থেকে তোর গল্পের শুরু হয়েছিল সেখানেই তোর গল্প শেষ করব। আতবেথ গম্ভীর কণ্ঠে বলে, আপন কাউকে হারানোর পরে প্রতিশোধ নেওয়ার অধিকারকে শুধু আপনি নিয়ে বসে থাকবেন? এই ব্রিজের উপরেই ওই 4 জন আমার পরিবারকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। আগো সে হতবাক হয়ে জিজ্ঞেস করে, কোন 4 জন? আতবেথ চোখে প্রতিশোধ আর ঘৃণার আগুন নিয়ে বলে, ভিক্টর, নিতিন আর যাদব। বলেই থেমে গেলে আগো সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, 4 নম্বর কে? আতবেথ বলে, মাইকেল রড্রিগেজ। নামটা শুনতেই আগো সে আতবেথকে কষে এক চড় মারে। তেরেসার দিকে নিজেকে বাঁচাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সাইকো মাইকেল বলে, এই কাহিনী না বানালে আমার টিম আর পরিবারের সবাইকে কি বলবো? তেরেসা যন্ত্রণায় কাটাতে কাটাতে বলে, আমি কাউকে কিছু বলবো না। মাইকেল প্রচুর রেগে চেয়ার আছড়ে মেরে বলে, সবাই জানবে তুই আমাকে ধোকা দিচ্ছিলে, তবে শেষে নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসতে চেয়েছিলে, কিন্তু তোর ওই প্রেমিক চার্লস মানতে পারেনি, তাই সে তোকে মেরে ফেলেছে। তেরেসা ভয়ে দৌড়ে বাসার বেলকনি থেকে লাফিয়ে ঘাসের উপরে পড়ে। এদিকে আতবেথ আগোশেকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে বোরাক তাকে গুলি করে মারতে যায়। আগোশে দৌড়ে তাকে থামিয়ে আতবেথকে জিজ্ঞেস করে, সব খুনের আগে তুই আমাকে কেন কল করতি? আতবেথ রেগে চিৎকার করে বলে, কারণ আমি পালাতে চাইনি, বরং আমি ন্যায় বিচার চেয়েছি, আর সিস্টেম কখনোই আমাকে সেই ন্যায় বিচার দিতে পারবে না। সেই ন্যায় দিতে পারবে এমন কেউ যে জানে আপনজন হারালে কতটা যন্ত্রণা হয়। আগোশে বলে, তাহলে তুই মাইকেলকে মারার আগে সারেন্ডার কেন করলি? আতবেথ বলে, কারণ আমি থানায় না গেলে মাইকেল নিশ্চিন্ত হয়ে বাসায় যেত না, আর আমার বদলা নেওয়াটাও হতো না। এদিকে মাইকেল বলে, আগোশে স্যার, চার্লস রাগের মাথায় তেরেসাকে মারতে চাচ্ছিল, তাই আমি তাকে শেষ করে দিয়েছি। বলেই বন্দুক দিয়ে তেরেসাকে মারতে গিয়েও বন্দুকটা ফেলে তেরেসার গলা চেপে ধরে। তেরেসার দম বন্ধ হয়ে আসছে, আর সাইকো মাইকেল তখনও বলছে সে নাকি তেরেসাকে ভালোবাসে। এটা কি ভালোবাসা না পাগলামি? বোরাক পেছনে তাকিয়ে দেখে গ্রামবাসী ব্রিজের কাছাকাছি চলে এসেছে, তাই ঘাবড়ে বলে, আপনি সময় কেন নষ্ট করছেন? দেরি করলে আমরাই ফেসে যাব। আতবেথ রক্ত চোখে তাকিয়ে আছে দেখে আগোশে রেগে বলে, তুই তো আমার সামনে, তাহলে মাইকেলকে কে মারবে? আতবেথ হঠাৎই জোরে জোরে গাইতে শুরু করে, আজ কি রাত কই আনে কো হ্যাঁ রে বাবা, বলে জোরে জোরে হাসতে থাকে। আগোশে কিছুই বুঝে উঠতে পারে না। আচমকাই মাইকেলের গলায় কেউ ইনজেকশন পুশ করে দেয়। মাইকেল পেছনে তাকিয়েও অন্ধকারের জন্য চেহারাটা ভালো করে দেখতে পারে না। হুডির সরাতেই দেখা যায় এ আর কেউ নয় বরং সারা। তবে তার চেহারার সহজ সরল ভাবটা আর নেই, সে যেন এক অন্য মানুষের রূপান্তর হয়ে গেছে যে শুধুমাত্র প্রতিশোধ নিতে জানে। আসলে সেদিন রাতে জেসি বাসায় ফিরতে গিয়ে দেখে আতবেথ আর সারাকে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জেসি তাদের পিছু করতে করতে সেখানে আসে দেখে যাদব সারাকে পানিতে ফেলে দিয়েছে। সে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে সারাকে তুলে জলদি ড্রাগসের অ্যান্টিডোট দিয়ে দেয়। সাথে সাথেই সারার হুঁশ ফেরে, কিন্তু ড্রাগসের ওভারডোজে সারার অনাগত সন্তান তার পেটেই মারা যায়। জেসি সারাকে এক পরিত্যক্ত বিল্ডিং এ এনে শুইয়ে দিলে সন্তান হারানোর যন্ত্রণায় সারা একদম নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। একদিকে আতবেথ জেলে সারাকে হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছে, অপরদিকে সারা তার সন্তানকে হারানোর কষ্টে নিশ্চুপ হয়ে দিন পার করছে। প্রচুর রেগে তার হাত থেকে ব্রেসলেটটা খুলে ফেলে দেয়। জেসি আতবেথের সাথে দেখা করতে আসলে সেই ব্রেসলেট দিয়ে বোঝায় যে সারা এখনো বেঁচে আছে। সারাকে মনে করে আতবেথ যখন সেই ব্রেসলেট দেখছিল তখন হঠাৎই সেই শয়তান কয়েদি এসে তার হাত থেকে ব্রেসলেটটা ছিনিয়ে নেয়। এদিকে সারা জমানো কষ্টে আর রাগে তার সবচেয়ে পছন্দ চুল কেটে ছোট করে ফেলে। রোজ জেলে সবার অত্যাচার সহ্য করতে করতে সহজ সরল আতবেথ দিন দিন এক দানবে রূপান্তরিত হয়, আর সারা তার বদলা নেওয়ার জন্য তার অন্যায়কারীদের উপরে নজর রাখে। একটা মাসুম জীবন কেড়ে নিয়ে এই 4 জন কতটা হাসি খুশি আর সুখে জীবন কাটাচ্ছে দেখে সারার প্রতিশোধের আগুন আরো তীব্র হয়। একদিকে আতবেথ নিজেকে প্রস্তুত করছে, তো অপরদিকে সারা দীর্ঘ 5 বছর ধরে তার বাচ্চার হত্যাকারীদের মারার প্ল্যান সাজাচ্ছে। জেল থেকে বের হয়ে আতবেথ সোজা সারার কাছে ছুটে আসে, আর প্ল্যান অনুযায়ী এক একজনকে সেভাবেই মারে যেভাবে তারা এই দুজনের উপরে সেদিন নির্মম অত্যাচার চালিয়েছিল। আতবেথ তাদেরকে মেরে দুর্বল করে দিলে সারা এসে তাদের গলায় সেই
ড্রাগ পুশ করে, যেই ড্রাগ দিয়ে তারা তার সন্তানকে মেরেছিল। সেদিন সান্তা ক্লজের মুখোশে আদবেদ যখন আগসের পাশ কাটিয়ে চলে গিয়েছিল, তার ঠিক পেছনেই ছিল সারা। যাদবের লোক যখন যাদবকে ঘিরে ফিরেছিল, তখন সারা অগ্নি নির্বাপকের সিলিন্ডার দিয়ে বাড়ি মেরে ফিউজ উড়িয়ে পুরো ঘর অন্ধকার করে ফেলেছিল। যাদবকে ছাদের কিনারায় নিয়ে আদবেদ দাঁড়ালে সারা তার গলায় ড্রাগ ইনজেক্ট করে দেয়। সারাকে সে যেভাবে পানিতে ফেলে দিয়েছিল সেভাবেই ছাদ থেকে ফেলে একদম শেষ করে দেয়। সারার ব্রেসলেটের নট খুলে দিলে আদবেদ সারাকে এক পাশে রেখে পুলিশকে দেখে দৌড় দেয়। আদবেদকে পুলিশ ধরে ফেললে সারা তাদের পাশ কাটিয়ে বের হয়ে যায়। তেরেসা সারার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। আজ সারার জন্যই সে জানে বেঁচে গেল। আদবেদকে হাসতে দেখে আগসে প্রচন্ড রেগে চিৎকার করে বলে, তুই মিথ্যা বলছিস। বোরাক বলে, থানা থেকে কল দিয়েছিল, মাইকেল স্যারকে তারই বাসায় কেউ খুন করেছে, তার মানে খুনি আর একজন। মাইকেলের মৃত্যুর কথা শুনে আগসে এবার সত্যি দ্বিধায় পড়ে যায়। আদবেদ বলে, সেই লম্বা রাতটা এখন শেষ হলো বলেই জোরে জোরে হাসতে থাকে। প্রচুর রেগে আগসে আদবেদের দিকে এক নাগারে গুলি ছুটতেই থাকে। 24 ডিসেম্বর রাত 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। সাথে সাথে 12টা বাজে আর শুরু হয়ে যায় নতুন দিনের। সকাল হতেই ক্রাইম স্পটে পুলিশ চলে আসে। তেরেসা বলে, ব্ল্যাক হুডিতে একটা লোক এসেছিল, তবে অন্ধকারের চেহারা দেখতে পারিনি। আমি কিছু বুঝে ওঠার আগেই হুঁশ হারিয়ে ফেলেছিলাম। এসব শুনে বোরাক জিজ্ঞেস করে, রিপোর্টে কি লিখবো? আগসে বলে, না আছে কোনো প্রমাণ, না সাক্ষী, না কোনো মার্ডার ওয়েপন, কেস ক্লোজ বলেই আগসে চলে যায়। বাগান বিলাসে ঘেরা সুন্দর একটা গেট, বারান্দায় অপসরের মতো সারা চুপচাপ দাঁড়িয়ে আছে। ক্রিসমাস উপলক্ষে পুরো বাড়ি সাজানো। আদবেদ সারার কাছে আসতেই সারা তার হাত বাড়িয়ে দেয়। আদবেদ সর্বশেষ নটটাও খুলে দেয় আর পূর্ণ হয় তাদের বদলা। ফাইনালি তারা একে অপরকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর কেউ কখনো তাদের আলাদা করতে পারবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।